এই আসনগুলোতে জামাতকে হারানো একরকম অসম্ভব একটা ব্যাপার। বিএনপি এই আসনগুলোতে জামাতকে হারানোর কথা কল্পনাও করতে পারে না। বর্তমানে বিএনপি যেখানে দখলদারি আর দলীয় কোন্দল সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে নিজেদের ঘাঁটিকে রীতিমতো দুর্গে পরিণত করে ফেলেছে তাদেরই এক সময়ের জোট সঙ্গী জামাতে ইসলাম। এমন কিছু আসন আছে যেখানে ধানের শীষের প্রার্থীরা নমিনেশন পেলেও জয়ের আশা করা তো দূরের কথা, জামানত টিকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। কেন বিএনপি এসব এলাকায় এতটা অসহায়? কেনই বা জামাতের প্রার্থীরা এতটা নিশ্চিত যে তাদের বিজয় ঠেকানো অসম্ভব? চলুন দেখে আসি সেই গোপন মানচিত্র যেখানে জামাত একচ্ছত্র অধিপতি। এই 7টি জায়গায় বিএনপির জাদরেল নেতারাও দাড়িপাল্লার নিচে চাপা পড়তে পারে। শুরুতেই চোখ রাখা যাক পিরোজপুর 1 আসনের দিকে। এই আসনটি নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয় না, মিডিয়ার ক্যামেরা খুব একটা এদিকে ফোকাস করে না, কিন্তু রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা জানেন যে এই আসনটি জামাতের জন্য এক প্রকার রিজার্ভ সিট। অনেকটা আন্ডাররেটেড মনে হলেও বর্তমানে জামাতের সবচেয়ে শক্তিশালী এবং নিরাপদ ঘাঁটিগুলোর একটি হল পিরোজপুর 1। এখানে বিএনপির জয়ের স্বপ্ন দেখাটা আসলে দিবাস্বপ্নের মতোই। পিরোজপুর সদর, ইন্দুকানী আর নাজিরপুর নিয়ে গঠিত এই আসনটি ঐতিহাসিকভাবেই জামাতের দুর্গ। কিন্তু কেন? উত্তরটা সহজ। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এই নামটা এই অঞ্চলের মানুষের কাছে এক আবেগের নাম। দেলোয়ার হোসাইন সাইদি এখন আর নেই, কিন্তু তার রেখে যাওয়া লিগেসি বা উত্তরাধিকার এতটাই শক্ত যে সেখানে অন্য কোনো দলের বাতি জ্বালানো কঠিন। তার ছেলে মাসুদ সাইদি এই আসনের কাণ্ডারি। এর আগে দেলোয়ার হোসাইন সাইদির আরেক ছেলে শামীম বিন সাইদি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন বটে, কিন্তু আওয়ামী লীগের সেই বিতর্কিত নির্বাচনে তিনিও খুব একটা সুবিধা করতে পারেননি। কিন্তু এবার হাওয়া বদলেছে। মাসুদ সাইদি বাবার জনপ্রিয়তা আর নিজের ক্লিন ইমেজ দিয়ে পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। 2014 সালে উপজেলা নির্বাচনে তিনি যেভাবে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তা থেকে আন্দাজ করা যায় যে মানুষ তাকে কতটা ভালোবাসে। এই কয়েক বছরে তার বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোনো অভিযোগ কেউ তুলতে পারেনি। বাবার ঐতিহ্য রক্ষা করে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে এই আসনে বিএনপির কোনো প্রার্থী দাঁড়িয়ে সুবিধা করতে পারবেন এটা খোদ বিএনপির কর্মীরাও বিশ্বাস করে না। এবার একটু দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে তাকাই। খুলনা 5 আসন। এখানেও বিএনপির অবস্থা অনেকটা ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো। এই আসনটিতে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের অবস্থান এতটাই শক্ত যে বিএনপি এখানে জয়ের কথা কল্পনাও করতে পারে না। খুলনার ফুলথলা আর ডুমুরিয়া নিয়ে গঠিত এই আসনটি জামাতের জন্য এক মধুময় স্বপ্ন। 2001 সালে মিয়া গোলাম পরোয়ার এখান থেকেই এমপি নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন। তার সাংগঠনিক দক্ষতা আর এলাকার মানুষের সাথে নিবিড় যোগাযোগ তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। বিগত দিনের নির্বাচনের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই আসনে বিএনপির ভোট ব্যাংক থাকলেও তা জামাতের প্রার্থীর সামনে টিকতে পারে না। মিয়া গোলাম পরোয়ার যখন এই এলাকায় হাঁটেন তখন মনে হয় যেন তিনি নিজের বাড়ির উঠোনে হাঁটছেন। অন্য দল হয়তো জোর করে বা কারচুপি করে জিততে পারবে, কিন্তু ফেয়ার ইলেকশন হলে এখানে দাড়িপাল্লার পাল্লাই ভারী থাকবে। বিএনপির স্থানীয় নেতারাও জানেন এখানে আলাদা প্রার্থী দিয়ে জামাতের ভোট কাটা ছাড়া আর কোনো লাভ হবে না। তাই খুলনা 5 আসনটি নিয়ে জামাত বেশ ফুরফুরে মেজাজেই আছে বলা চলে। এবার আসা যাক খোদ রাজধানীর বুকে। ঢাকা 15 আসন। মিরপুর আর কাফরুল নিয়ে গঠিত এই এলাকাটি জামাতের হাই ভোল্টেজ এরিয়া। কেন জানেন? কারণ এখান থেকে নির্বাচন করবেন খোদ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। যখন দলের প্রধান সেনাপতি নিজেই যুদ্ধের ময়দানে নামেন তখন সেখানে বাকিদের অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয়। ডক্টর শফিকুর রহমান এর আগে মৌলভীবাজার থেকে নির্বাচন করলেও এবার তিনি ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনটিকেই বেছে নিয়েছেন। ঢাকা 15 আসনটি জামাতের জন্য পাখির চোখ। দলের আমির প্রার্থী হওয়ায় সারা দেশের জামাত কর্মীদের নজর এখন এই দিকে। বিএনপি বা অন্য কোনো দলের প্রার্থী এখানে দাঁড়িয়ে ডক্টর শফিকুর রহমানের মতো হেভিওয়েট প্রার্থীর সাথে কতটা টেক্কা দিতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মিরপুরের অলিগলি থেকে শুরু করে কাফরুলের রাজপথ সবখানেই এখন জামাতের উপস্থিতি। সংগঠনটি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই আসনটি নিশ্চিত করতে চাইছে। তাই এবার নির্বাচনে ঢাকার এই আসনটি যে দাঁড়িপাল্লার দখলে যেতে চলেছে তা অনেকটাই পরিষ্কার। এবার চলুন চট্টগ্রাম 15 আসনের দিকে। চট্টগ্রামের লোহাগাড়া আর সাতকানিয়া এই নামগুলো শুনলেই বোঝা যায় এখানে কাদের আধিপত্য। এলাকাটি আলেম ওলামাদের উর্বর ভূমি হিসেবে পরিচিত, আর ঠিক এই কারণেই এটি এক দুর্ভেদ্য জামাতের ঘাঁটি। এখান থেকে লড়বেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী। এই ভদ্রলোক রাজনীতিতে বেশ পোড়া খাওয়া মানুষ। যদিও তা নিয়ে একটা বক্তব্যে সম্প্রতি বেশ সমালোচনা আর হাস্যরসের ঝড় উঠেছিল, তবে 1991 সালে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে হারিয়ে এমপি হয়েছিলেন। অবশ্য 1996 সালে শাহজাহান চৌধুরীকে হারিয়ে জিতেছিলেন
হয়েছিলেন বিএনপির তৎকালীন নেতা এবং বর্তমানে এলডিপির প্রধান কর্নেল অলি আহমেদ। এরপর 2001 এবং 2008 সালেও এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কখনো অলি আহমেদ জিতেছেন, কখনো জামাতের শামসুল ইসলাম। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে মাটি কামড়ে পড়ে আছেন। স্থানীয় জনগণ এবং আলেম সমাজের উপর তার প্রভাব অসামান্য। অন্যদিকে কর্নেল অলি এখন বয়সের ভারে এবং রাজনৈতিক সমীকরণে কিছুটা কোণঠাসা। তাই অপ্রত্যাশিত কিছু না ঘটলে চট্টগ্রাম 15 আসনে এবার জামাতের জয় থামানো বিএনপির পক্ষে প্রায় অসম্ভব। পঞ্চম যে আসনটি নিয়ে কথা বলবো সেটি হলো কুমিল্লা 11। 14 গ্রামের নাম শুনলেই একসময় মনে পড়ত আওয়ামী লীগের রেলমন্ত্রী মুজিবুল হকের কথা, কিন্তু সেই দিন এখন অতীত। মুজিবুল হকের পতনের পর এই আসনে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে জামাত, আর এখানে তাদের তুরুপের তাস হলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জামাতের নায়েবে আমির এবং একজন সুবক্তা। 2001 সালে তিনি এই আসন থেকে এমপি হয়েছিলেন। 2008 সালে হেরে গেলেও এলাকায় তার জনপ্রিয়তা কমেনি। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে কুমিল্লা 11 আসনে জামাত যেভাবে সরব রয়েছে তা দেখে মনে হচ্ছে তারা এখনই বিজয়ের ঘ্রাণ পাচ্ছে। আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ক্লিন ইমেজ আর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। বিএনপির স্থানীয় কর্মীরাও ভেতরে ভেতরে মানছেন যে এখানে তাহের সাহেবের সাথে লড়াই করাটা বোকামি। তাই কুমিল্লা 11 আসনেও জামাতের বিজয় ডঙ্কা বাজার অপেক্ষায়। এবার আসি এমন একটি আসনে যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই আলোচনা চলছে। কুষ্টিয়া 3 আসন। এখানে জামাত এমন এক প্রার্থীকে মাঠে নামিয়েছে যাকে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তিনি হলেন বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি কি পারবেন রাজনীতিতে ওয়াজের মতো আলোড়ন তুলতে? কুষ্টিয়া সদর আসনে বিএনপির প্রার্থী জাকির সরকার, তিনিও কিন্তু ছেড়ে কথা বলার পাত্র নন। কিন্তু এই আসনে আমির হামজার জনপ্রিয়তার কথা বলাই বাহুল্য। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কারণে এই জেলায় ছাত্র শিবিরের এক বিশাল নেটওয়ার্ক আছে। মেস থেকে শুরু করে ছাত্রাবাস সবখানেই তাদের শক্ত অবস্থান। এই যে তারুণ্যের ক্রেজ, এটা কি বিএনপি উপেক্ষা করতে পারবে? জাকির সরকার হয়তো সাংগঠনিকভাবে শক্তিশালী, কিন্তু আমির হামজার ভাইরাল জনপ্রিয়তার স্রোতে ধানের শীষ ভেসে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই কুষ্টিয়া 3 আসনটি এবার জামাতের জন্য হতে চলেছে সোনার হরিণ। সপ্তম এবং শেষ যে আসনটি নিয়ে আলোচনা করব সেটি হলো পটুয়াখালী 2। বাউফল উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামাতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রধান এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। এই মানুষটি রাজনীতির জন্য নিজের জীবন যৌবনের একটা বড় অংশ উৎসর্গ করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন, দিনের পর দিন জেল খেটেছেন, কিন্তু আদর্শ থেকে এক চুলও নড়েননি। এই ত্যাগের কারণেই দলের ভেতরে এবং বাইরে তার এক আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। পটুয়াখালী 2 আসনে বিএনপির অবস্থান ঐতিহাসিকভাবেই নড়বড়ে। স্বাধীনতার পর থেকে এখানে আওয়ামী লীগই বেশি জিতেছে, বিএনপি জিতেছে মাত্র 2 বার। তাই বিএনপির কোনো শক্তিশালী প্রার্থী এখানে নেই, যা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জন্য বড় সুযোগ। তিনি এলাকার সন্তান এবং তরুণদের কাছে এক আইকন। সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা তাকে এগিয়ে রাখছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই আসনটি এবার জামাত তাদের ঘরে তুলতে মরিয়া। আর মাসুদ সাহেবের মতো নেতা যখন মাঠে, তখন বিএনপির আশা করাটা বোকামি। তবে কি এখানেই শেষ? একদমই নয়। এই 7টি আসন ছাড়াও রয়েছে। সাতক্ষীরা জেলার কথা কি ভুলে গেলেন? ভৌগোলিক অবস্থানের কারণে ভারত সীমান্ত এই জেলাটি জামাতের অর্থনীতির এক বড় উৎস। এখানকার গ্রামীণ জনপদে জামাতের শিকড় এতটাই গভীরে যে তা উপড়ে ফেলা প্রায় অসম্ভব। 71-এর পর থেকেই এখানে জামাতের একচ্ছত্র আধিপত্য। 91, 96 বা 2001 সব নির্বাচনেই সাতক্ষীরায় জামাত তাদের শক্তির জানান দিয়েছে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার সাথেই তাদের সখ্য। আর রাজশাহীর কথা না বললেই নয়। অনেকেই হয়তো জানেন না, রাজশাহীতে জামাতের নিজস্ব প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। স্কুল, কলেজ, হসপিটাল, কোচিং সেন্টার, কোথায় নেই তাদের বিনিয়োগ? রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ছাত্র শিবির এখানে এক দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছে। গত 15 বছরে পুলিশ র্যাব দিয়ে চিরুনি অভিযান চালিয়েও রাজশাহীতে জামাতকে দমানো যায়নি। স্থানীয় পুলিশরা তো হতাশ হয়ে বলেই ফেলেছিল যে রাজশাহীর মানুষের রক্তের সাথে জামাত মিশে গেছে। এই জেলায় জামাতের ভোট ব্যাংক একেবারে সলিড। সিলেটের কথাও বলতে হবে। ধর্মপ্রাণ মানুষের এই শহরে জামাতের প্রভাব অনেক পুরনো। প্রবাসী আয়ের একটা বড় অংশ আসে এই অঞ্চলে, আর সেই অর্থের প্রবাহে জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চলে। সিলেটের রাজনীতিতে জামাত সবসময়ই এক বড় ফ্যাক্টর, বিশেষ করে গ্রামগুলোতে তাদের সাংগঠনিক তৎপরতা চোখে পড়ার মতো। এছাড়া দিনাজপুরের কথাও উঠে আসছে, সেখানেও জামাত তৃণমূলে অত্যন্ত সক্রিয়। শিক্ষা প্রতিষ্ঠান আর ধর্মীয় কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের মন জয় করেছে। এবার দিনাজপুর থেকেও একাধিক আসনে জামাত চমক দেখাতে পারে। নোয়াখালীতেও চিত্রটা পাল্টাচ্ছে। এক সময় যা আওয়ামী লীগের ঘাঁটি ছিল, সেখানে এখন জামাত নিজে
নিজেদের অবস্থান শক্ত করছে। নোয়াখালীর চরাঞ্চলগুলোতে তাদের একচ্ছত্র দাপট। এখন একদিকে বিএনপি তাদের পুরনো জৌলস ফিরে পেতে লড়ছে, অন্যদিকে জামাত তাদের দীর্ঘদিনের গুছিয়ে রাখা শক্তি নিয়ে মাঠে নামছে। তবে বিশেষভাবে 7টি আসন এখন জামাতের সেফ জোন। এসব জায়গায় তারা বিশাল জয়ের স্বপ্ন দেখছে। এসব আসনে জামাতকে হারানো মানে হিমালয় সরানোর মতো কঠিন কাজ। আপনার কি মনে হয় বিএনপি কি পারবে এই দুর্গগুলোতে হানা দিতে, নাকি জামাত একাই বাজিমাত করবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের